এই পারুল, বলছি এখন আর তোমাকে চা বানাতে হবে না। আজ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। আহা, তুমি বরং আমাকে আমার মিষ্টির হাঁড়িটা দাও, আমি ভোলার চায়ের দোকানে গিয়ে চা খেয়ে নেব। বেসরকারি সংস্থায় কর্মরত পার্থ সেন সপ্তাহের ৬টি দিন খুব মনোযোগ সহকারে কাজ করার পর এই একটা দিন মানে রবিবারটা একটু অলসতার সাথেই কাটানো পছন্দ করে। ছুটির দিনে দুপুরে ভাত ঘুম দিয়ে উঠতে উঠতে পার্থর বেশ কিছুটা দেরি হয়ে যায় তার খুব পছন্দের আড্ডার জায়গা ভোলার চায়ের দোকানে যাওয়ার জন্য। পার্থর আওয়াজ শুনে রান্নাঘর থেকে এসে পারুল একবার ঘরের জানলা দিয়ে আকাশের অবস্থাটা দেখে নিয়ে পার্থকে বলে, এই শোনো না, আজ বরং বেরিও না বাইরে। আকাশের যে অবস্থা দেখছি, দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। পারুলের বারণ শুনতে শুনতে পার্থ হাতে একটা ছাতা নিয়ে বলে, আরে কিছু করতে হবে না, এই তো 10 মিনিটের রাস্তা, এত চিন্তা করো না। এই দেখো, আমি হাতে ছাতাটা নিয়েছি, এবার মিষ্টির হাঁড়িটা তো দাও। এমনিতেই আজ অনেকটা দেরি হয়ে গেল। সপ্তাহেই একটাই দিন তো পাই সব বন্ধুদের সাথে দেখা করবার জন্য। একদিন চায়ের আড্ডায় না গেলে মনটা মোটেও মানতে চায় না। আর আমার চায়ের আড্ডার বন্ধুদের সাথে বিজয়াটা তো করতে হবে নাকি। বারণ করার ফল বৃথা হবে দেখে পারুল আর বেশি কথা না বাড়িয়ে পার্থর হাতে মিষ্টির হাঁড়ি ধরিয়ে দিয়ে বলে, বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আটকাবো না, কিন্তু সাবধানে যেও। পার্থ এক হাতে মিষ্টির হাঁড়ি আর অন্য হাতে বড় কালো ছাতাটা নিয়ে রওনা দিল ভোলার চায়ের দোকানের দিকে। বেশ কিছুটা পথ যেতেই আকাশে থাকা কালো মেঘগুলো একে একে সরে গিয়ে মুহূর্তের মধ্যেই আকাশ পুরো খালি করে সূর্যের শেষ বেলার আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। মেঘের এমন লুকোচুরি খেলা দেখে পার্থ নিজের মনে বিড়বিড় করে বলে, বাহ ইন্দ্রদেব বাহ, প্রথমে কালো মেঘ দেখিয়ে আমাকে ভয় দেখালে যাতে আমি ঘরে বসে থাকি, আর এই যখনই না বেরিয়েছি অমনি তুমি মেঘগুলোকে সরিয়ে নিলে। যাক, বেকারি ছাতাটা আনলাম তাহলে, কি আর করব, এবার বইতেই হবে এই বোঝাটা। মিনিট 7-8-এর মধ্যেই পার্থ পৌঁছে গেল চায়ের আড্ডায়। দোকানে পৌঁছেই পার্থ ভোলাকে বলে, এ ভোলা, এক কাপ কড়া করে আদা দিয়ে চা দে তো আমার জন্য। মাথাটা না ভীষণ ধরেছে সকাল থেকেই। ভোলাকে চা বানানোর কথা বলে পার্থ একটা কাঠের বেঞ্চির ওপর মিষ্টির হাঁড়ি আর ছাতাটা হাত থেকে নামিয়ে রেখে নিজে বসতেই আড্ডার সবথেকে প্রৌঢ় ব্যক্তি রামকুমার ভট্টাচার্য, যিনি একসময় পুলিশের একজন বড় পদের অধিকারী ছিলেন, তিনি বললেন, কি হে পার্থ, তোমার বাড়ির ছাদে কি বৃষ্টি হয়েছে নাকি? বৃষ্টির পূর্বাভাস নিয়ে এসেছো হে? এমন পরিষ্কার দিনে হাতে ছাতা নিয়ে ঘুরছো কেন? প্রৌঢ় ভদ্রলোকের কথা শুনে বাকিরা হেসে উঠতেই পার্থ একটু লজ্জা পেয়ে হেসে বলে, আরে মানে আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন আকাশটা একটু মেঘলা ছিল রাম জেঠু, তাই তোমার বৌমা বললো এই ছাতাটাকে নিয়ে আসতে। আসলে কিছুদিন আগেই বৃষ্টিতে ভিজে আমার জ্বর এসেছিল, তাই আর কি। আরে সেসব কথা বাদ দাও না, এ নাও বিজয়ের মিষ্টি খাও, তোমার পছন্দের পান্তুয়া এনেছি আমি। এই বলে পার্থ সবাইকে হাতে হাতে মিষ্টি দিয়ে দিল, আর বাকি কয়েকটা মিষ্টি সে ভোলাকে দিয়ে বলে, এই না ভোলা, তুইও মিষ্টি নে, আর বাকিটা তোর বাড়িতে নিয়ে যাবি, গিয়ে স্ত্রী ছেলে মেয়ে সবাইকে দিবি, কেমন? পার্থের কথা শুনে ভোলা খুব খুশি হয়ে পার্থর হাত থেকে মিষ্টির হাঁড়ি নিয়ে রেখে দিল। মিনিট 5-এর মধ্যেই এসে গেল সবার জন্য খাঁটি ঘন গরুর দুধের গরম চা, আর সাথে রামকুমার ভট্টাচার্যের আনা 100 বছরের পুরনো আশুময়রার দোকানের সিঙ্গারা সহযোগে চা খেতে খেতে পার্থ বলে, আর রাম জেঠু, তোমার আনাই সিঙ্গাড়ার স্বাদগুলো কিন্তু বেশ অনবদ্য, এ জুড়ি মেলা ভার। সত্যি এত বছরের পুরনো দোকান কি সুন্দরভাবে এখনো শক্ত স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে বলো। আচ্ছা, দুলাল জেঠু আসলো না তো, কি ব্যাপার? উনি তো কখনো এত দেরি করেন না। গত বছর যা হলো তাতে ও দেরিতে আসলেই বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে।
পার্থ আর রামকুমার বাবুর কথোপকথনের মাঝেই দুলালবাবু এসে উপস্থিত হলেন ভোলার চায়ের দোকানে। দুলালবাবু দোকানে এসে পার্থর পাশে বসে নিজের হাতে থাকা একটা কাপড়ের থলে থেকে কিছু একটা জিনিস বার করতেই পার্থ দেখল সেটা একটা বিয়ের কার্ড। কার্ডটা রামকুমার বাবুর দিকে এগিয়ে দিয়ে দুলালবাবু বললেন, এই নাও কার্ডটা ধরো, আমার ছোট মেয়ের বিয়ে আগামী সপ্তাহে। রামকুমার আর পার্থ, তোমরা এসো ভাই। বেশি কাউকে বলতে পারবো না এবার, তোমরা তো সব জানোই। রামকুমার বাবু চট করে দুলালবাবুর হাত থেকে কার্ডটা নিয়ে খুলে তাতে কিছু একটা দেখে বললেন, তোমার মেয়ের বিয়ে কার সাথে হচ্ছে দুলাল? কি আর বলবো, তুমি তো জানোই আগের বছর আমার বড় মেয়েটা তার কোলের বাচ্চা রেখে মারা গেল। তারপর থেকে মা হারা বাচ্চাটা যে কেমন কষ্টে বড় হচ্ছে সেটা দেখে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। তাই আমরা ঠিক করি জামাইয়ের সাথেই আমার ছোট মেয়ের বিয়ে দেব। এমনিতেই জামাই আর একটা বিয়ের ব্যাপারে ভাবছিল, তাই সবাই মিলেই এটা ঠিক করি। বাচ্চাটা নিজের মাসিকে মা হিসেবে পেয়ে যাবে, এর থেকে ভালো আর কি হবে বলো? এই বলে দুলালবাবু থামলেন। তার চোখের কোণে আসা অশ্রুবিন্দু বিকেলের পরন্ত আলোতে চিকচিক করে উঠল। তিনি তার পাজামার পকেট থেকে রুমাল বের করে সেটা দিয়ে চোখের জল মুছে চলে গেলেন। মিনিট 2-3 সবাই চুপ। এতক্ষণে আকাশে আবার কালো মেঘ জড়ো করতে শুরু করেছে। 2-1 ফোঁটা করে গায়ে মাথায় বৃষ্টির ফোঁটা পড়তেই চায়ের দোকানে পাতা সারি সারি করে সাজানো 3-4টে বেঞ্চি চোখের নিমেষে খালি হয়ে গেল। আকাশ তখন কালো মেঘ জমিয়ে ফেলেছে একরাশ। থেকে থেকে তাদের ঠোকাঠুকিতে বিদ্যুতের ঝলসানোর আওয়াজ কানে তালা লাগিয়ে দিয়ে যাচ্ছে। বৃষ্টির বেগ আস্তে আস্তে বাড়তে লাগলো। পার্থ রামকুমার বাবুকে বলে, এ রামজেঠু, তুমি বাড়ি যাবে না? না, আমি একটু পর যাব। তুমি চলে যাও পার্থ, বৃষ্টি শুরু হবে এবার জোরে। পার্থ রামকুমার বাবুর মুখটা ভার হয়ে আছে দেখে তাকে জিজ্ঞেস করে, সে আমি পার হয়ে যাবো ক্ষণে, আমি তো ছাতা এনেছি সাথে, অসুবিধা আমার হবে না। কিন্তু তোমার কি হলো রামজেঠু? হঠাৎ এমন মন খারাপ হয়ে গেল কেন তোমার? ওই দুলাল জেঠুর কথা শোনার পর থেকেই তুমি কেমন যেন মন মরা হয়ে গেলে। পার্থর কথা শুনে রামকুমার বাবু তার ডান হাতটা নিজের কপালের ওপর একবার বুলিয়ে কপালে জমা বিন্দু বিন্দু ঘাম মুছে বললেন, খুব পুরনো একটা স্মৃতি মনে পড়ে গেল। চলো আগে ভেতরে গিয়ে বসা যাক, বৃষ্টি তেজ বাড়ছে, এখানে বসলে আমরা ভিজে যাব। চায়ের দোকানের ভেতরে গিয়ে বসতে বসতেই পার্থ আবার ভোলাকে 2 কাপ চা বানাতে বলে। তারপর একই বেঞ্চিতে পাশাপাশি বসে পার্থ বলে, কি সেই স্মৃতিটা জেঠু? ইতিমধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাথে করাত করাত শব্দে বিদ্যুৎ চমকানোর আওয়াজ হতে থাকে। ভোলা দুজনকে চা দিয়ে যায়। রামকুমার বাবু চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, তুমি তো জানোই পার্থ, আমি সারা জীবন পুলিশের ডিউটি খুব ভালো করেই পালন করেছি। কখনো বিয়ে করিনি, পাছে আমার কাজে যাতে সমস্যা না হয়। আমি এই ধরনের ছেলে মেয়ের মায়া কি তা জানি না। তবে একবার আমি এক গ্রামে পুলিশ অধিকারী হিসেবে নিযুক্ত হই, আর এক ভৌতিক ঘটনা জানতে পারি সেই গ্রামের এক মেয়ের থেকে, আর সেটা প্রত্যক্ষ করি আমি। এই ঘটনাটাও একটা মেয়েকে নিয়ে। সত্যি আজও সেই ঘটনা মনে পড়লে আমার হাত পা কেমন যেন কেঁপে ওঠে। কি সেই ঘটনা? শোনো তাহলে। আমি তখন বটতলা গ্রামে সদ্য জয়েন করেছি। গ্রীষ্মের একদিন দুপুরে আমি থানায় কোনো কাজ না থাকায় ঠিক করি গ্রামটা একটু ঘুরে দেখব। আমি একজন কনস্টেবলের একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি গ্রাম দেখতে। এদিক ওদিক ঘুরে আবার যখন থানায় ফিরছি,
ঠিক তখনই আমার নজরে পড়ল একটা মেয়ে থানার বাইরে বসে খুব কাঁদছে। মেয়েটি পরনে একটা লাল শাড়ি, সে বিবাহিতা। আমি তাকে কি হয়েছে জানতে চাওয়াতে সে বলল, আমি আমি কিছু বলতে চাই। আমি তখন মেয়েটির কথা শুনে তাকে নিয়ে ভেতরে যাই। তখন আমার সাথে আরও 3জন কনস্টেবল ছিল। আমি মেয়েটিকে একটা চেয়ারে বসতে বলে তাকে বলতে বলি সে কি বলতে চায়। তখন ঘটনাটি মেয়েটি আমায় যেমনভাবে বলেছে আমিও এখন তোমায় ঠিক সেইভাবেই বলছি। আয় বউ, আয় মা, ঘরে আয়। ও মা, কি লক্ষ্মীমন্ত বউ এসেছে রে আমার ঘরে। এই কমলা, যা নতুন বউকে নিয়ে যা, বিয়ের বাকি সব নিয়মগুলো সেরে তারপর ওকে ঘরে দিয়ে আসিস। ঘন্টা 2 পর সমস্ত নিয়ম সেরে খাওয়া দাওয়া শেষ করে পদ্ম কমলার সাথে ঘরে যেতেই কমলা বলে, হ্যাঁ গা নতুন বউ, ভারী সুন্দর কিন্তু দেখতে তোমায়। রাতকানা কিন্তু সামলে থেকো, হ্যাঁ। আজ যে কাল রাত্রির বউয়ের বরের মুখ দেখতে নেই। তোমার বর যদি মাঝে রাতে কড়া নাড়ে, দরজা কিন্তু কুলো না, এই আমি বলে দিলাম। হ্যাঁ, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, সকালে আমি তোমায় ডাকতে আসবো, কেমন? পদ্ম কমলার কথায় মাথা নেড়ে দৌড় দিয়ে এসে বসলো বিছানায়। মাঘ মাস, শীত পড়েছে দারুণ। পদ্ম বিছানার এক কোণে রাখা একটা কাঁথা টেনে নিয়ে সেটা গায়ে জড়িয়ে আগামী দিনের বিভিন্ন রঙিন স্বপ্ন বুনতে বুনতে সারাদিন ধকলের পর শরীরে গরম আস্তরণে ঘুম আসতে বেশি সময় লাগলো না। সকালে পদ্মর চোখ খুলল কমলার আওয়াজে। বউ, কি গা নতুন বউ, ওঠো, দৌড় খোলো, তোমায় যে মন্দিরে যেতে হবে। আগে ঠাকুর পুজো দিয়ে তারপর দিন শুরু করবে। আজকে তো বউ ভাত, রান্না চাপাতি হবে তো, আত্মীয় স্বজন কি না খেয়েই ফিরে যাবে নাকি? ও বউ, কি গো, ওঠো। কমলার আওয়াজে ঘুম জড়ানো চোখে তড়ি ঘড়ি পদ্ম দৌড় খুলতেই বীরেন এসে দাঁড়ায় দরজার সামনে। বীরেনকে দেখে পদ্ম মাথায় আঁচল টানে। বীরেনকে দেখে কমলা ভুরো কুঁচকে বলে, কি গো বীরেন্দা, এত সকাল সকাল তুমি এখানে কি করছো? এই শোনো, এখন তুমি বউয়ের মুখ দেখতে পারবে না। যাও ঘরে যাও, ঘরে যাও তো, ঘরে যাও। বীরেন পদ্মের মাথায় ঘুমটা টানতে দেখে দরজার সামনে থেকে কিছুটা সরে গিয়ে শান্ত স্বরে বলে, রাত শেষ হয়ে দিনের আলো ফুটেছে কমলা। এখন আর কাল রাত নেই, আর এখন সবে ভোর 5টা হয়েছে। গত 2 দিন পদ্মর অনেক ধকল গিয়েছে। তুমি এখন যাও, ও আরও 2 ঘন্টা ঘুমিয়ে নিক, তারপর তুমি এসে ওকে ডেকে দিও। এতটা বলে বীরেন একবার তার সদ্য বিবাহিত স্ত্রীকে দেখে আবার চলে গেল নিজের ঘরের দিকে। কমলা একবার মুখে ব্যঙ্গ করে আওয়াজ করে বলে, কচি বউ পেয়ে দাদার আদিক্ষেতা হয়েছে, নিয়ে কামও যত সব। বলি, ও বউ, তুমি ভাগ্য করে স্বামী পেয়েছো বাপু। যাও আবার ঘুমাও, আমি আসবো কোন ঘন্টা 2 পর।
বীরেনের আলতো স্পর্শে। বীরেন আস্তে আস্তে পদ্মের পায়ে একটি নতুন নূপুর পরিয়ে দিয়ে তার কপালে পরম ভালোবাসায় চুম্বন এঁকে দেয়। ক্রমে রাত গভীর হয়। শীতের নিস্তব্ধ রাতে পদ্মের পায়ে নূপুরের আওয়াজ সারা ঘরে প্রতিধ্বনি হতে থাকে। বীরেন এক বিন্দু সময় নষ্ট না করে তার পরম আদরের স্ত্রীকে কাছে টেনে জড়িয়ে ধরে। পদ্ম স্বামীর আলিঙ্গনে নিজেকে তার কাছে সম্পূর্ণরূপে সঁপে দেয়। বীরেনের ভালোবাসার স্পর্শে পদ্মের হৃদস্পন্দন যেন শতগুণ বাড়তে থাকে। নিস্তব্ধ ঘরে দুজনের নিঃশ্বাসের শব্দ যেন ধামামার মতো শোনা যায়। বীরেন ঘরের আলো আঁধারির মাঝে দেখতে পায় পদ্মের মুখ লাল হয়ে গেছে, আর লজ্জায় তার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে। বীরেন তার আলতো হাতে পদ্মের চোখের জল মুছে দেয়। ঘরের ভেতর দুই মানুষের উত্তপ্ত শরীরের থেকে নির্গত নিঃশ্বাসের শব্দ রাতটাকে আরো মায়াবী আর আকর্ষণীয় করে তুলছিল। ভোরবেলায় কমলা দরজার কড়া নেড়ে পদ্মকে ঘুম থেকে জাগাতে যায়। বউ, ও বউ, উঠেছো নাকি? কত শোয়া করবে গা? এবার ওঠো, সকাল হয়েছে যে। কমলার কর্কশ স্বরে বীরেন আর পদ্মার ঘুম ভাঙে। বীরেন অপেক্ষাকৃত নিজের আওয়াজ জোরে করে বলে, তুই যা কমলা, পদ্ম যাচ্ছে। কমলা মুখ বেঁকিয়ে মুখে শব্দ করে একবার জোরে দরজায় করাঘাত করে চলে যায়। ইতিমধ্যে পদ্ম বুকে কাপড় জড়িয়ে উঠে বসেছে বিছানায়। চুল তার এলোমেলো, কপালে সিঁদুর ঘেঁটে কপাল রক্তবর্ণ হয়ে গেছে। চুল গুটিয়ে মাটিতে পা ফেলতেই বীরেন বলে, এখন অনেক ভোর পদ্ম, তুমি আর কিছু সময় ঘুমিয়ে নাও, তারপর না হয় উঠো। একবার উঠে পড়লে সারাদিন তোমায় কাজই করতে হবে। আগে নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নাও, তারপর ভোরবেলায় উঠো, কেমন? বীরেনের কথা শুনে পদ্ম আবেগে কেঁদে ওঠে। নিজের চোখের জল কাপড়ের আঁচল দিয়ে মুছে পদ্ম বলে, আমার কোনো অসুবিধা নেই এখন উঠতে, আর আমি জানি তুমি তো আছো আমার সাথে। এর থেকে বেশি আর কি মানিয়ে নেব? তোমায় পেয়ে সত্যিই আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি, খুবই ভাগ্যবতী মনে করি। পদ্মের কথা শেষ না হতেই মিনিট পাঁচেক পর দরজার বাইরে কারো নূপুরের শব্দ পেয়ে পদ্ম ভয় পেয়ে যায় আর ঘর থেকে বেরিয়ে যায় কল ঘরের উদ্দেশ্যে। বিয়ের পর সপ্তাহ দুইয়ের মধ্যে অতিথিদের বাড়িতে আসা যাওয়া কমে যায়। তারপর সমস্ত সংসারের ভার বীরেনের মা কদলীবালা দেবী দিয়ে দেয় পদ্মের উপর। বিয়ের রেশ কেটেছে প্রায় 6 মাস। পদ্ম পাকা গৃহিণীর মতো সংসার সামলাতে থাকে একা হাতে। ভোরবেলায় স্নান সেরে মন্দির যায় পুজো করতে। পুজো সেরে এসে উনান জ্বালিয়ে রান্নার জোগাড় করতে থাকে। রান্না সেরে ঘর গুছিয়ে রাখা, খাওয়া দাওয়ার পর 2 বেলায় পুকুর থেকে বাসন ধুয়ে আনা, খালি সময় কাঁথা সেলাই করা। সারাদিন পদ্ম কিছু না কিছু কাজ করতেই থাকে। হঠাৎ বিয়ের মাস 7 মাথায় একদিন পদ্ম পুকুর থেকে দুপুরে বাসন মেজে ফিরতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় গ্রামের পথে। গ্রামের মেয়ে বউরা পদ্মকে ধরে ধরে বাড়িতে নিয়ে যায়। বীরেন গ্রামের মহাজনের গুদাম ঘরের হিসেব রাখার কাজ করে। স্ত্রীর এমন খবর পেয়ে সে তড়িঘড়ি বদ্যি নিয়ে আসে বাড়িতে। বীরেন যখন বদ্যি নিয়ে আসে তখন পদ্ম অজ্ঞান হয়ে শুয়ে আছে তার ঘরের বিছানাতে। বদ্যিমশাই ভালো করে পদ্মের নাড়ি পরীক্ষা করে কিছু মুহূর্ত চুপ থাকেন। বদ্যিমশাইকে চুপ থাকতে দেখে বীরেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, বুদ্ধিমশাই, পদ্মর কি হয়েছে?
সব ঠিক আছে তো? বয়স্ক বদ্যিমশাই বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বীরেনের পিঠ চাপড়ে বলেন, আরে বীরেন, এত ভয় পাচ্ছ কেন বাবা? এ তো ভয়ের নয়, খুশির খবর হে। মানে? বদ্যিমশাই নিজের জিনিস গোছাতে গোছাতে বলে, মানে তুমি বাবা হতে চলেছ, সেই জন্য পদ্মমা মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তুমি চলো আমার সাথে, আমি কিছু ওষুধ দিয়ে দেব, সেইগুলো এনে তুমি পদ্মমাকে সময় মতো খাওয়াও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না আর যেন। এই বলে বদ্যিমশাই ঘর থেকে বেরিয়ে গেলেন, আর তার পিছন পিছন গেল বীরেন। এমন একটা খুশির খবর শুনে বীরেন আর তার মা খুব খুশি হয়ে যায়, আর পদ্মার খুব যত্ন নিতে থাকে। প্রথা অনুযায়ী দিন 15 পর পদ্মের বাবা অমলবাবু আসে পদ্মকে বাড়িতে নিয়ে যেতে। পদ্ম চলে যায় তার বাবার সাথে। সময় নদীর ধারার মতো এগিয়ে যেতে থাকে। দেখতে দেখতে এই বছর ঘুরে যায়, আর পদ্ম এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। মাস 2 পর পদ্ম ফিরে আসে বীরেনের বাড়িতে। সব ঠিকঠাকই চলছিল, এমন সময় এত আনন্দের মধ্যে হঠাৎ ঘটে যায় এক বিপর্যয়। বাড়ি ফেরার দিন 7 পর পদ্মর বাড়িতে যায় এক দুঃসংবাদ। পদ্মের বাবা আর তার বোন নয়ন জানতে পারে পদ্ম রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে পুড়ে যায়। এমন দুঃসংবাদ পেয়েই পদ্মের বাবা অমলবাবু বীরেনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তৎক্ষণাৎ রওনা দেয়। বীরেনের বাড়ি পৌঁছে মেয়ের এমন কলা পাতায় মোড়া ঝলসানো শরীর দেখে অমলবাবুর যেন পায়ের তলা থেকে মাটি সরে যায়। তিনি আর কোনোভাবেই নিজের শরীরের ভার সামলাতে না পেরে মাটিতে ধূপ করে বসে পড়েন। হায় রে কপাল আমার, এ কি হলো রে তোর মা? হে ভগবান, এ তুমি কি করলে আমার মেয়েটার সাথে? আমার মেয়েটার কিছু হয়ে গেলে তার ছোট শিশুটার কি হবে? সেই কোন ছোট্ট বয়স থেকে মেয়েটা নিজে মা হারা, আজ কি তুমি তার মেয়েকেও মা হারা করতে চাও? ঠাকুর দয়া করো, ঠাকুর দয়া করো। অমলবাবু এই কথা বারবার বলে কাঁদতে কাঁদতে কপাল চাপড়াতে থাকে। তখনই অমলবাবু লক্ষ্য করেন পদ্ম কিছু একটা বলতে চেষ্টা করছে তাকে। পদ্মের বলা শব্দগুলো স্পষ্ট নয়, তাই তার বাবা তার মুখের কাছে কান নিয়ে যেতেই শুনতে পায় অস্পষ্টভাবে ভাঙা ভাঙা কয়েকটা শব্দ বলতে চাইছে পদ্ম। আমার মেয়ে, বোন, বোন, ধীরেন, বোন, বোন, বীরেন, হাত, হাত। কথা শেষ হওয়ার আগেই পদ্ম চোখ বুঝল। পদ্মের জীবন্ত শরীরটা নিমেষের মধ্যে নিথর হয়ে পড়ে রইল কলা পাতায় মোড়া অবস্থায়। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আশেপাশের সবাই একে একে পদ্মকে শেষ দেখা দেখে যাচ্ছে। অমন কাজল কালো চোখ, মেঘ বরণ চুল, অমন উজ্জ্বল তামাটে গায়ের রঙের মেয়েটা আজ কালো ঝলসানো মাংসপিণ্ডে কলা পাতায় মোড়া হয়ে পড়ে আছে ঘরের এক কোণে। যে ঘর সবসময় চন্দন আর ধূপের গন্ধে ভরে থাকত, আজ সেই ঘরে জলা মানব মাংসের ভটকা গন্ধ চারিদিকে ছড়িয়ে আছে। স্ত্রীর মৃত্যু শোকে বীরেন যেন একবারেই মূর্ছে পড়েছে। সারাদিন সে কাজের গোদাম ঘরেই পড়ে থাকে, আর অনেক রাতে বাড়ি ফেরে। এমন অবস্থা দেখে পদ্মর শাশুড়ি কদলীবালা দেবী
পদ্মের মেয়ে টিয়াকে নিয়ে যায় পদ্মর বাবার কাছে। পদ্মর শাশুড়িকে দেখে অমলবাবু বলেন, আরে বিয়ান, আপনি হঠাৎ এখানে? সব ঠিক আছে তো? আর কি ঠিক থাকবে বলুন বিআই মশাই? পদ্মমা তো আমাদের সমস্ত আনন্দকে এক নিমেষে হতাশায় পরিণত করে দিয়ে গেল। আজ আমি খুব দরকারেই এসেছি এখানে। পদ্মের বাবা তার ছোট মেয়ে নয়নকে কিছু জল খাবারের ব্যবস্থা করে বলে উঠোনে কদলীবালা দেবীর জন্য একটা খাটিয়া বিছিয়ে দিয়ে নিজে দাওয়ার সিঁড়িতে বসে বলেন, দরকার ছিল তো আমায় খবর দিতে পারতেন তো, আমি চলে যেতাম। আপনি কষ্ট করে এত ছোট বাচ্চা নিয়ে এত দূরে আসতে গেলেন কেন? বীরেনের মা শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে বলেন, কি আর বলবো বিআই মশাই, ওই ঘরে যা আমারও আর মন টিকছিল না। সবসময় মেয়েটা বাড়িতে এটা ওটা ঘুরে ঘুরে কাজ করত। আজ একদম খাঁ খাঁ করছে বাড়িটা, বড় কষ্ট হচ্ছে মনের ভিতরে। তাই ভাবলাম বাইরে বেরোলে নিজের মনটাও হালকা হবে আর দরকারটাও পূরণ হবে, তাই চলে আসলাম। এই বলে পদ্মের শাশুড়ি আবার কাঁদতে থাকেন। কিছু সময় চুপ থেকে তিনি আবার বলেন, আমার ছেলেটা তো পুরোই ভেঙে পড়েছে। সে কোন সকালে যায় আর অনেক রাতে ফেরে। ও তো একদমই ঘরে থাকতে চাইছে না। আমি একা ঘরের সব কাজ সামলে কেমন করে এই ছোট্ট শিশুটা দেখাশোনা করব বলুন তো? আমারও তো বয়স হলো। তাই কিছুদিন যদি আপনি আপনার নাতনিকে নিজের কাছে রাখেন তাহলে খুব ভালো হয়। আর এই বাড়িতে বাচ্চাটা নিজের মাকে না পাক, অন্তত নিজের মায়ের মতো মাসিকে তো পাবে। তাই জন্যই আমি ওকে নিয়ে এসেছি। সবটা শুনে পদ্মের বাবা মাথা নিচু করে বললেন, হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন। আপনার বয়স হয়েছে, এত কাজ একসাথে সামলানো সহজ ব্যাপার নয়। ঠিক আছে, আপনি টিয়াকে রেখে যান। এই বলে পদ্মের বাবা নয়নকে ডেকে টিয়াকে নিয়ে যেতে বললেন। নয়ন টিয়াকে নিজের কোলে নিতেই পদ্মের শাশুড়ি বলে, এই নে মা, টিয়াকে সামলে রাখিস। তুই ছাড়া ওর কাছে আর কেই বা আছে বল মায়ের ভালোবাসা দেওয়ার জন্য? এই নে। নয়ন টিয়াকে ঘরে রেখে কদলীবালার জন্য চা, জল, মিষ্টি এইসব নিয়ে আসে। খাওয়া দাওয়া সেরে পদ্মের শাশুড়ি চলে যায়। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়। ছোট্ট টিয়া একটু বড় হয়েছে, হাত পা নাড়াতে শিখেছে, মুখে দু একটা অস্ফুট স্বরে কিছু বলতেও শুরু করেছে। টিয়াকে নিয়ে নয়ন আর তার বাবার দিনগুলো খুব ভালোই কাটছিল। এমন সময় একদিন দুপুরবেলা বীরেন আর তার মা এসে হাজির হয় পদ্মের বাড়িতে। বিআই মশাই, ও বিআই মশাই, বাড়িতে আছেন নাকি? অমলবাবু কদলীবালা দেবীর আওয়াজ পেয়ে তড়িঘড়ি গায়ে গামছা জড়িয়ে বাড়ির সদর খুলে বলেন, আরে বীরেন, আজ মায়ের সাথে তুমি এসেছো? এসো বাবা, ভিতরে এসো। এই বলে পদ্মের বাবা উঠোনে খাটিয়া বিছিয়ে তাতে বীরেন আর তার মাকে বসতে বলে নয়নকে হাঁক দিয়ে বললেন, নয়ন, এই নয়ন, তোর জামাইবাবু আর তার মা এসেছে। যা তো কিছু জল খাবারের ব্যবস্থা করে নিয়ে আয়। অমলবাবুর কথা শুনে কদলীবালা দেবী তাকে বাধা দিয়ে বললেন, আরে না না বিআই মশাই, এখন কিছু লাগবে না। আমি দুপুরের খাবার খেয়েই এসেছি। কমলবাবু দাঁত দিয়ে জিভ কেটে বলেন, আরে তা বললে হয় নাকি? অন্তত চা তো খাবেন। খালি মুখে কেউ যায় নাকি ছেলের শ্বশুর বাড়ি থেকে? অমলবাবুর কথায় কদলীবালা দেবী আর কোনো কথা বাড়ালেন না। তারপর কিছু মুহূর্তের জন্য সবাই চুপ হয়ে যায়। বীরেনের বারবার পা নাড়ানো আর হাতের আঙুল মটকানো দেখে অমলবাবু বলেন,
বীরেন, কিছু সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আসলে বাবা। বীরেনের কথার মাঝে তার মা তাকে থামিয়ে দিয়ে নিজে বলেন, আসলে বিআই মশাই, পদ্ম মারা গেছে অনেক দিনই হয়ে গেছে। মেয়েটার শোকে আমার ছেলেটা তো না খাওয়া একদমই ভুলে গেছে। শেষ যে কবে আমার ছেলেটা হেসেছিল তাও মনে নেই। আর ওই ছোট্ট টিয়া আর কতদিনই বা আপনাদের কাছে থাকবে বলুন? তাই আমি ঠিক করেছি বীরেনের আবার বিয়ে দেব। তাই বিআই মশাই আপনার কাছে এসেছি এই সংবাদটা দেওয়ার জন্য। আর সাথে আরও একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন তাহলে বলবো। বলুন, আমার আর মনে করার মতো কিছু নেই। আমি ভাবছিলাম টিয়া এখন অনেক ছোট, অন্য একটা মেয়ে বীরেনের সাথে বিয়ে করে বীরেনের স্ত্রী তো হয়ে যাবে, কিন্তু টিয়ার মা হতে পারবে কি? হঠাৎ এমন ধরনের কথা শুনে অমলবাবু বিস্মিত হয়ে কিছু সময় বীরেনের মায়ের দিকে আর বীরেনের দিকে চেয়ে থেকে বলেন, ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন সেটা যদি স্পষ্ট করে বলেন তাহলে খুব ভালো হয়। বীরেনের মা একটু নড়ে চড়ে বসে তারপর ধীরে কিন্তু দৃঢ় গলায় বললেন, আমি বলছি যে বীরেনের সাথে যদি আপনার ছোট মেয়ে নয়নের বিয়েটা দেন তাহলে বীরেনও স্ত্রী পেয়ে যাবে আর টিয়া মাও পেয়ে যাবে। কদলীবালা দেবীর কথা শুনে মিষ্টি আর জল থাকা থালাটা নয়নের হাত থেকে মাটিতে পড়ে যায়। সেই থালার ঝনঝন শব্দে সবার নজর পড়ে নয়নের দিকে। অমলবাবুর মতোই নয়ন বীরেনের মায়ের কথা শুনে আশ্চর্য হয়ে যায় আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। অমলবাবু নয়নকে কিছু একটা বলতে যাবে, তখনই নয়ন ছুটে ঘরের ভিতর চলে যায়। নয়নের এমন প্রতিক্রিয়া দেখে কদলীবালা দেবী অমলবাবুকে বলেন, বিআই মশাই, কোনো তাড়াহুড়ো নেই, আপনি মাথা ঠান্ডা করে ভেবে নয়নের সাথে কথা বলে আমাদের জানাবেন। আপনার সিদ্ধান্ত জেনে আমি অন্য কোথাও মেয়ে সন্ধান করব। আজ তবে আসি। আসছি বাবা, টিয়ার খেয়াল রাখবেন। এই বলে বীরেন আর তার মা অমলবাবুকে নমস্কার জানিয়ে চলে গেলেন। দিন 2-3 ধরে অমলবাবু পদ্মের মারা যাওয়ার আগের মুহূর্তের বলা কথাগুলো অনেক ভেবে নয়নের সাথে কথা বলে নয়ন টিয়ার নিষ্পাপ মুখের দিকে চেয়ে সবটা মেনে নেয়। আরও মাস 6 পর পদ্মের মৃত্যুবার্ষিকী পালন হলে তারপর একটা শুভ দিন দেখে বীরেনের সাথে নয়নের বিয়ে হয়। বিয়ের পর নয়নের স্থান হয় সেই ঘরে যে ঘরে এক সময় তার দিদির অধিকার ছিল। ঘরের প্রতিটা কোণায় থাকা পদ্মের স্মৃতিতে নয়ন যেন তার দিদির উপস্থিতি অনুভব করতে থাকে। খুট করে একটা শব্দ হওয়ায় নয়ন তার সম্বিত ফিরে পায়। সে যে কখন দরজার কাছ থেকে হেঁটে জানলার কাছে থাকা টেবিলের ওপর হাত রেখে দাঁড়িয়েছে সেটা সে উপলব্ধি করতে পারেনি। নয়ন পিছনে ফিরে দেখে বীরেন দাঁড়িয়ে আছে দরজার কাছে। ঘরের দরজা বন্ধ। নয়ন ভাবে তার এতদিনের চেনা মানুষটার সঙ্গে আজ আর তার পুরনো সম্পর্ক নেই। এখন তাদের মাঝের সম্পর্ক সম্পূর্ণ বদলে গেছে। ঘরের মধ্যে বিরাজমান নৈশব্দটা কাটানোর জন্যই বীরেন বলে, নয়ন, তুমি জানালার কাছে কি করছো? এসো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আর এমনিতেও তোমার কয়েকদিন ধরে অনেক ধকল গিয়েছে। নয়ন বাধ্য মেয়ের মতো বিছানায় গিয়ে বসতেই বীরেন তার মুখের ওপর আসা চুলগুলো সরিয়ে দিতেই নয়ন ঘাবড়ে গিয়ে সরে যায়। নয়নের মনের ভাব বুঝতে পেরে বীরেন বলে, আমি বুঝতে পারছি নয়ন, এখন তোমার মনে কি চলছে। তবে তোমাকেও এখন এটা বুঝতে হবে যে আমরা এখন স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ হয়েছি। তাই যত তাড়াতাড়ি তুমি এই সত্যিটা মেনে নেবে ততই ভালো। এই বলে বীরেন ঘরের আলো নিভিয়ে শুয়ে পড়ে। পরদিন ভোরবেলা থেকেই
খুব বৃষ্টি হয়। বীরেন কাজ থেকে এসে দেখে নয়ন তার জন্য খিচুড়ি আর বেগুন ভাজা বানিয়ে রেখেছে। বীরেনকে দেখে নয়ন বলে, আমি জানি বৃষ্টির দিনে তুমি খিচুড়ি খেতে খুব ভালোবাসো, তাই তাড়াতাড়ি স্নান করে এসো, আমি খাবার বাড়ছি। নয়নের এমন পরিবর্তন দেখে বীরেন খুশি হলো ঠিকই, তবে মুখে কিছু বলল না, আর নাই তার আচরণে কিছু বুঝতে দিল নয়নকে। বীরেনের মা নয়নের কথা শুনে খুশি হয়ে বললেন, দেখেছিস বাবু, বিয়ে করে এসেই কি সুন্দর তোর খেয়াল রাখছে। এটাই তো চাই, যাতে তোরা সুখে থাকিস। হে ভগবান, তুমি এদের ভালো রেখো। এই বলে বীরেনের মা কপালে হাত দিয়ে ভগবানকে প্রণাম করতে থাকে। রাতে খাওয়া দাওয়া সেরে বীরেন অপেক্ষা করতে থাকে নয়নের জন্য। নয়ন ঘরে ঢুকতেই বীরেন বলে, আজ রান্নাটা খুব ভালো হয়েছিল। নয়ন বীরেনের কথার উত্তর না দিয়ে বিছানায় উঠে বসে। বাইরে ঝড় যেন তাণ্ডব নৃত্য করছে, আর তার সাথে মিলিয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে চলেছে। সারা রাতের অন্তরঙ্গতায় মগ্ন থাকায় তখন যে বৃষ্টি ভেজা রাতের কালো মেঘে ঢাকা অন্ধকার কেটে সূর্যের আলো কখন যে চারিদিকে ঝলমলে করে তুলেছে, সেটা নয়ন অথবা বীরেন কেউই টের পায়নি। নয়নের সাথে বীরেনের খুব ভালো সম্পর্ক তৈরি হতে থাকে। একে অপরকে ভালো করে বুঝতে শুরু করে ওরা। পুরনো সব দুঃখ মন থেকে সরিয়ে নিয়ে তারা দুজন নিজেদের আগামী দিনের জীবন চলতে শুরু করে। নিজেদের মধ্যে তারা এতটাই হারিয়ে যেতে থাকে যে নয়ন পদ্মের কথা মনে করে আর চোখের জল ফেলে না, বরং দিদির জন্য এত ভালো জীবন সে পাওয়ার জন্য মনে মনে তার দিদিকে ধন্যবাদ দিতে থাকে। মার সাথে পর নয়ন জানতে পারে সে মা হতে চলেছে। এই খবর জেনে বীরেন আর তার মা খুবই খুশি হয়। তবে নয়নের নিজের আর তার বাবার মনের মধ্যে যেন অস্বস্তির ঝড় বইতে শুরু হয়ে যায়। কমলবাবু নয়নকে নিতে আসলে বীরেনের মা বলেন, বলছি বেআই মশাই, আপনি আপনার মেয়েকে নিয়ে যাবেন সেটাতে কোনো সমস্যা নেই, তবে এখন তো বাড়িতে আপনি একা, তাই নয়নের কিছু সুবিধা অসুবিধা হলে সে তো হাতের কাছে কাউকে পাবে না, আর বাড়ির কাজও তাকেই করতে হবে। কিন্তু যদি এখানে থাকে তাহলে ওর খেয়াল আমি রাখতে পারবো। মেয়েটা সবসময় আমার চোখে চোখেই থাকবে। এবার আপনি যা ভালো বুঝবেন সেটাই করুন। এই বলে কদলীবালা দেবী অমলবাবুকে বসতে বলে ঘরের বাইরে চলে যায়। অমলবাবুর মনের মধ্যে এক প্রকার ভয় কাজ করতে থাকে। পূর্বে পদ্মের সাথে হওয়া ঘটনাগুলো সব একের পর এক মনে পড়তে থাকে তার। এক অজানা অস্বস্তি যেন ক্রমশই তাকে ঘিরে ধরতে থাকে। অনেক ভেবে তিনি ঠিক করেন তিনি নয়নকে নিজের সাথে নিয়ে যাবেন না। এইবার নয়ন বীরেনের বাড়িতেই থেকে যায়। অমলবাবুর নেওয়া সিদ্ধান্ত শুনে কদলীবালা দেবী খুব খুশি হয়ে যায়। নয়ন অন্তঃসত্ত্বা হয়েছে প্রায় 2 মাস কেটে গেছে। এমন সময় একদিন দুপুরে হঠাৎ বীরেন কাজ থেকে বাড়িতে এসে বলে, এই নয়ন, আমার কিছু জামা গুছিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দাও তো। হঠাৎ এমন কথা শুনে নয়ন আশ্চর্য হয়ে গিয়ে বীরেনকে জিজ্ঞেস করে, হঠাৎ জামা গুছাবো কেন? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আসলে ওই মহাজনের কিছু দরকারে আমাকে এখনই শহরে যেতে হবে, তাই আর কি। এবার যাও যাও, বেশি কথা না বললে ব্যাগটা গুছিয়ে দাও। সে দিচ্ছি, তবে তুমি তো আগে বলনি আমায়। আরে আমি নিজে জানলে তো তোমায় জানাবো নাকি? কি আশ্চর্য, এখন আমি কি সব কাজ তোমার থেকে জিজ্ঞাসা করে করব নাকি? এত প্রশ্ন করা কোত্থেকে শিখেছো? হ্যাঁ, যেমন দিদি তার তেমন বোন, একেবারে যাচ্ছে তাই। এই শোনো, আমার ফিরতে 2 দিন সময় লাগবে। এই বলে বীরেন ব্যাগ হাতে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল। বীরেনের এমন আচরণ দেখে নয়ন পুরোই স্তম্ভিত হয়ে যায়। সে কোনোভাবেই আগের বীরেনের সাথে
তখনের বীরেনকে মেলাতে পারে না। হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ সে সত্যি খুঁজে পায় না। দিন দুই পর বীরেন ফিরে আসে। ঘরে ঢুকতেই বীরেন নয়নের সাথে কোনো কথা না বলেই নিজের ব্যাগটা সোজা আলমারিতে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। নয়ন কিছুই বুঝতে পারে না বীরেনের পরিবর্তনের কারণ, আর তার মুখের ভাব দেখে নয়ন তাকে কিছু জিজ্ঞেস করারও সাহস পায় না। দিন চারেক পর একদিন চারিদিক অন্ধকার করে শুরু হয় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টি। বীরেন অনেক ভোরবেলায় কাজে গেছে। সেই দিন নয়নের মনটা তেমন ভালো লাগছিল না। তাই সে বীরেনের বাড়ি ফেরার অপেক্ষা করতে থাকে। সময় পেরোতে থাকে, বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে যায়, সন্ধ্যা থেকে রাতও হয়ে যায়, বীরেন তখনও বাড়ি ফেরে না। অপরদিকে বৃষ্টির তেজও বেড়ে চলেছে মুহুর্মুহু। নয়ন তার ঘরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। এমন সময় তার ঘরের দরজায় আওয়াজ হওয়ায় নয়ন পেছন ফিরে দেখে দরজার সামনে কদলীবালা দেবী দাঁড়িয়ে আছেন। কিছু বলবেন মা? নয়ন, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আজ বোধহয় বীরেন ফিরবে না বাড়িতে। আগেও এমন হয়েছে কয়েকবার। এমন জোরে বৃষ্টি হলে বীরেন মহাজনের গুদামেই রাতে ঘুমিয়ে পড়ে। রাত অনেক হয়েছে। তোমার এমন পোহাতি অবস্থায় বেশি সময় খালি পেটে থাকাটা ঠিক হবে না। তুমি বরং টিয়াকে খাইয়ে নিজে খেয়ে নাও, কেমন? এই বলে কদলীবালা দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন। নয়ন টিয়াকে খাইয়ে নিজে খেয়ে শুতে যাওয়ার সময় আলমারি থেকে কাঁথা বের করতে গিয়ে ভুল করে বীরেনের ব্যাগটা মাটিতে পড়ে যায়। ব্যাগের চেনটা খোলা থাকায় নয়ন ব্যাগের ভেতর যা দেখল তাতে সে খুবই আশ্চর্য হলো এবং সাথে দুঃখও পেল। ব্যাগের ভেতর বীরেনের জামা সে নিজেই ভরে দিয়েছিল, তবে ব্যাগে অতিরিক্ত শাড়ি আর কিছু অন্তর্বাস্ত সে ভরেনি। এমনকি সেগুলো তার নয়। এসব দেখে নয়নের চোখ থেকে আপনা হতেই জল গড়াতে লাগলো। নয়ন নিজেকে সামলে বীরেনের ব্যাগ যথা জায়গায় রেখে আলমারি বন্ধ করে দেয়। পরদিন সকালে বীরেন বাড়ি ফিরতে নয়ন বলে, তুমি এসেছো? কাল রাতে তুমি কিছু খেয়েছিলে? বীরেন শুধু না বলে ঘর থেকে বেরোতে যাবে, তখন নয়ন বলে, ঠিক আছে, তুমি স্নান করে নাও, আমি কিছু খাবার আনছি। না, লাগবে না, আমি এখনই বেরোবো। নয়ন বীরেনের কথা শুনে নিজের রাগ আর চেপে রাখতে না পেরে বলে, কোথায় যাবে? ওই মেয়েটার কাছে? নয়নের কথায় বীরেন একটু ঘাবড়ে গিয়ে বলে, কোন মেয়ে? যার জিনিস তোমার ব্যাগে আছে। তোমার এত সাহস, তুমি আমার ব্যাগ ঘেটেছো? কাকে জিজ্ঞেস করে আমার ব্যাগে হাত দিয়েছো? হ্যাঁ, নয়ন কিছু বলতেই যাবে, এমন সময় বীরেন নয়নের গালে সপাটে এক চর বসিয়ে দেয়। নয়ন একবার আর্তনাদ করে বিছানায় পড়ে যায়। পাশের ঘর থেকে নয়নের আর্তনাদ শুনে বীরেনের মা ছুটে আসে বীরেনের ঘরে। মাকে দেখে বীরেন আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। বীরেনের মা কি হয়েছে জানতে চাওয়াতে নয়ন কোনো উত্তর দেয় না। সেই ঘটনার পর বীরেন আর নয়নের সাথে কথা বলে না, এমনকি তারা আলাদা ঘরে থাকে। বীরেন দিনের পর দিন নেশা করে বাড়ি ফিরতে থাকে। নয়ন নিজের এমন অবস্থায় কোনো ঝুঁকি নিতে চায় না, তাই আর সেও বীরেনের সাথে কথা বলে না। দেখতে দেখতে দিন থেকে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস, আর মাস থেকে বছর শেষ হয়ে আসে। সকাল থেকে কাজ শেষ করে বিকেলে যখন নয়ন বিশ্রাম নিতে ঘরে যায়, তখন তার প্রসব যন্ত্রণা শুরু হয়। কদলীবালা দেবী নয়নের চিৎকার শুনে বাড়ির আশেপাশের মহিলাদের ডাক দেয়। দাইমা আসেন। নয়ন এক কন্যা সন্তানের জন্ম দেয়। পরদিন বেলায় বীরেন আসে বাড়িতে।
নেশা তার চরম স্তর অতিক্রম করেছে। সে একবারের জন্য নয়নের কাছে যায় না, এমনকি তার সদ্যজাত সন্তানের মুখও সে দেখতে চায় না। নয়ন সবটা বুঝতে পারে, কিন্তু নিজের দুই সন্তানের মুখের দিকে চেয়ে চুপ থাকে। সেই দিন বিকেলে পাশের গ্রামে যাত্রা অনুষ্ঠান পালিত হওয়ায় গ্রামের বেশিরভাগ লোকই সেই যাত্রা অনুষ্ঠান দেখতে চলে যায়। সন্ধে হলে নেশাতে ভর করে বীরেন যখন নয়নের ঘরে আসে, তখন নয়ন বাচ্চা দুটোকে নিয়ে শুয়ে আছে। বীরেনের জোরে দরজা খোলার আওয়াজ পেয়ে হকচকিয়ে উঠে বসতেই বীরেন নয়নের হাত ধরে টান মেরে তাকে এক ধাক্কা দেয়। ঘটনাটা এতটাই আকস্মিক যে নয়ন কিছু বোঝার আগেই তার চোট লেগে মাথা থেকে গল গল করে রক্ত বেরোতে থাকে। নেশা এতটাই বেশি ছিল যে বীরেন নিজের পায়ে ঠিক করে দাঁড়াতেই পারছিল না। বীরেন রাগের মাথায় বলে, তোদের মতো মেয়েদের বেঁচে থাকাই উচিত না। নয়ন নিজের শাড়ির আঁচল দিয়ে মাথার রক্ত পড়া আটকে বলে, কেন? কি করেছি আমি? তুমি এমন বলছো কেন? ন্যাকা, বিয়ে হতে না হতেই বাচ্চা নিতে হলো তোর? কেন রে, আমি কি তোকে বাচ্চা নেওয়ার জন্য বিয়ে করেছিলাম? কি সব বলছো তুমি? বাচ্চাকে কেউ জেনে বুঝে আনতে পারে? এ তো ভগবানের দান। সে যখন চাইবে বাচ্চা মানুষ তখনই পাবে। তোমার নিজের সন্তানের প্রতি এত অনীহা কেন, তা জানতে পারি? আমার সন্তান? হ্যাঁ, আমার সন্তান? আমি সব জানি। তুই মুখ পুড়িয়ে কোথায় গিয়ে এই আবর্জনা নিয়ে এসেছিস সেটা আমি কেমন করে জানবো রে? আর অন্যের পাপকে আমি নিজের বলবোই বা কেন? হ্যাঁ, ছি ছি, এ কি বলছো তুমি? এই সন্তান তোমার। এমন নোংরা কথা বলো না, দোহাই তোমার। তোর এই ভগবানের দানকে আমি আজকে ভগবানের কাছেই পাঠিয়ে দেবো, দাঁড়া। এই বলে বীরেন তার সদ্যজাত বাচ্চাটাকে ধরতেই যাবে, এমন সময় বীরেনকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলে, খবরদার বলছি, আমার বাচ্চার গায়ে হাতও দেবে না, না হলে ওই হাতই কেটে ফেলে দেব। নয়ন আর বীরেনের চিৎকার শুনে বীরেনের মা ঘরে এসে বলেন, কি হলো? এত চেঁচামেচি কিসের? দেখো দেখো দেখো, তোমার 2 নম্বর বৌমা কি বলছে দেখো। কি বলছে? বলছে আমি যদি ওই বাচ্চার গায়ে হাত দিই তাহলে নাকি আমার হাতই কেটে ফেলে দেবে। এইবার নয়নের পায়ের তলার জমি সরিয়ে নিয়ে কদলীবালা দেবী বলেন, তাই নাকি নয়ন?
আমি সব জেনে গেছি রে, ওরাই তোকে মেরে ফেলেছিল। আমি তো প্রথম থেকেই তোর পাশেই ছিলাম রে বোন। আমি বাবাকে বলতে চেয়েছিলাম তোদের ওই পশু তার থেকে দূরে রাখতে, কিন্তু পারিনি। এবার ওদের পালা। তুই কিছু চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। বীরেনের সবসময় অন্য অন্য মেয়েদের ওপর আকর্ষণ হয়, সেটা আমি জেনে গিয়েছিলাম। আর ওর মা ছেলে সন্তান চেয়েছিল, কিন্তু আমি সেটা দিতে পারিনি। তাই ওর মা ও মিলে আমায় পুড়িয়ে মেরেছিল। আমিও এমনই আত্মনাদ করেছিলাম। তখন আমি নিজের জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু আজ তোকে আবার ওই একই জায়গায় দেখে আমাকে যে আসতেই হলো রে বোন। তখন যদি আমার আত্মা তোর শরীরে না ঢুকতো, তাহলে আজ তোদের সেই অবস্থা হতো যেটা আমার হয়েছিল। এতটা বলে পদ্ম শিশু দুটোর মাথায় একবার হাত রাখতেই অদৃশ্য হয়ে গেল। নয়ন এক প্রকাণ্ড বটগাছের তলায় বসে থাকলো ভোর হওয়ার অপেক্ষায়। পরদিন সকালে নয়ন নিজের বাড়ি ফেরত যায়, আর দুপুরে তাকে পুলিশ ধরে নেয়। আজ প্রায় 3 মাস ধরে সে বন্দি আছে কারাগারে। মেয়েটি এতটা বলে কাঁদতে থাকে আর বারবার বলতে থাকে, নয়নের কোনো দোষ নেই গো, তোমরা ওকে শাস্তি দিও না, তোমরা ওকে শাস্তি দিও না। এই বলে মেয়েটি চলে যায়। মেয়েটি যাওয়ার পর আমি কনস্টেবলের থেকে জানতে পারি ওই বাড়িতে এমনভাবে আগুন লেগে যাওয়ার জন্য বীরেনের এক আত্মীয় কমলা বলেছে নয়ন নাকি আগুন জ্বালিয়ে তাদের মেরে ফেলেছে। আমি পুরো ব্যাপারটা ভালো করে জানার জন্য যখন নয়নের বাড়ি যাই, তখন ওদের বাড়িতে আমি আর আমার সহকর্মী যা দেখি তাতে আমাদের পায়ের ওপর দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে না। আমরা দেখি অমলবাবুর ঘরে একটি মেয়ের ছবি দেওয়ালে টাঙানো, আর তাতে মালা দেওয়া। জিজ্ঞেস করে জানতে পারি সেটাই হলো পদ্ম, তার বড় মেয়ে। আর আমার ভয়ের কারণ হলো যে মেয়েটি আমায় এতক্ষণ ধরে ঘটনাটি শোনালো সে আর অন্য কেউ নয়, সে নিজে পদ্ম। আমরা কয়েকদিন পরে নয়নকে ছেড়ে দিই কারাগার থেকে। বুঝলে কিছু পার্থ? রামজেঠু, তোমায় অস্বীকার করার উদ্ধত্ত আমার নেই, তবে আজ চলি, বৃষ্টি থেমেছে বুঝলে। এই বলে পার্থ তার চায়ের দাম মিটিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। সাথে রাজকুমার বাবু নিজের বাড়ির দিকে রওনা দিতে দিতে বললেন, পরের সপ্তাহে তৈরি থেকো পার্থ, দুলালের মেয়ের বিয়েতে তো আবার যেতে হবে।